আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্ক্সিয়ান থিওরি নিয়ে। কোন বিষয়ের উপরে? না, ফরমেশন অফ দ্য স্টেট, এমার্জেন্স অফ দ্য ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, অর্থাৎ অরিজিন অফ দ্য স্টেটের আলোচনাতে রাষ্ট্রের উৎপত্তিতে মার্ক্সবাদী আলোচনার যে পোর্শনটি রয়েছে SLST এক্সামের জন্য, সেখানে যে ওয়ানলাইনারগুলি, যে বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলির আলোচনা আমরা এখানে রাখার চেষ্টা করেছি। প্রথমেই আমরা দেখব কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস দ্য জার্মান আইডিওলজি 1846 সালে প্রকাশিত গ্রন্থে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা দেন। এই আলোচনাতে আমরা দেখব যে ইতিহাসের 5টি স্তর কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। একটা প্রিমিটিভ কমিউনিজম, স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম এবং কমিউনিজমের ব্যাখ্যা কিন্তু সেখানে রয়েছে। তার মধ্যে প্রিমিটিভ কমিউনিজম হচ্ছে শ্রেণীহীন সমাজ, অর্থাৎ আদিম সাম্যবাদী সমাজ, সেটি হচ্ছে শ্রেণীহীন, যেখানে কোনো শ্রেণী ছিল না। প্রিমিটিভ কমিউনিজমে ব্যক্তিগত মালিকানা ছিল না, উৎপাদনের উপকরণ ছিল যৌথ মালিকানাধীন। শিকার, মাছ ধরা ও সংগ্রহ ছিল প্রধান অর্থনৈতিক কার্যক্রম প্রিমিটিভ কমিউনিজমে। শ্রেণী বিভাজন শুরু হয় কৃষিকাজ ও সম্পত্তি গঠনের পর। ব্যক্তিগত মালিকানা শ্রেণী সংঘাতের জন্ম দেয়। দাসপ্রথা সমাজে মাস্টার স্লেভ সম্পর্ক গড়ে তোলে। রাষ্ট্রের উদ্ভব ঘটে শোষক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্ব থেকে। রাষ্ট্র এখানে শ্রেণী শোষণের একটি উপকরণ মাত্র। এ প্রসঙ্গে এঙ্গেলস বলছেন, দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট 1884 সালেতে এই বিবর্তনের ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ আমরা যদি পরপর বিষয়টাকে একটু সাজিয়ে দেখি, তাহলে পরপর বিষয়গুলো সাজালেই আমরা একটি হিস্টোরিক্যাল ওয়ে কিন্তু এখানে পাবো। যে প্রথমে বলা হলো যে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কোথায় দেওয়া হচ্ছে? জার্মান আইডিওলজিতে। সেখানে 5টি ভাগের কথা বলা হচ্ছে। একটি ভাগ প্রিমিটিভ কমিউনিজম, 2 নম্বর স্লেভারি, দাস সমাজ, 3 নম্বর হচ্ছে ফিউডিয়াল সামন্ত সমাজ, 4 নম্বর হচ্ছে ক্যাপিটালিজম, আর 5 নম্বর হচ্ছে কমিউনিজম, যেটাকে অ্যাজামশন করেছে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে প্রথম যে কমিউনিজমের কথা আমরা বলছি, প্রিমিটিভ কমিউনিজম, সেটা হচ্ছে শ্রেণীহীন সমাজ। এই প্রিমিটিভ কমিউনিজম ব্যক্তিগত মালিকানা ছিল না, উৎপাদনের উপকরণ ছিল যৌথ মালিকানাধীন। শিকার করা, মাছ ধরা বা মাছ সংগ্রহ করা, এইটাই ছিল প্রধান অর্থনৈতিক কার্যক্রম। শ্রেণী বিভাজন শুরু হয় কখন? যখন মানুষ কৃষিকাজ এবং সম্পত্তি গঠনের দিকে অগ্রসর হয়। ব্যক্তিগত মালিকানা শ্রেণী সংঘাতের জন্ম দেয়, এটাও কিন্তু মার্ক্সিস্ট থিওরির আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে সাথে আমরা দেখব যে দাসপ্রথা, যেখানে মাস্টার স্লেভ সম্পর্ক গড়ে উঠছে সেই জায়গাটি। রাষ্ট্রের উদ্ভব ঘটে শোষক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্ব থেকে, এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। রাষ্ট্র এখানে শ্রেণী শোষণের একটি উপকরণ, এই বক্তব্য কিন্তু আমরা এখানে পাবো। এঙ্গেলস দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট 1884 সালে প্রকাশিত হচ্ছে এই গ্রন্থটি, এখানে কিন্তু এই বিবর্তনের ব্যাখ্যা করেছেন। উৎপাদনের মাধ্যমে নিয়ন্ত্রণকারী শ্রেণী রাষ্ট্র পরিচালনা করে বলে মার্ক্সবাদীরা মনে করেন। বেস স্ট্রাকচার তত্ত্ব অনুসারে অর্থনৈতিক ভিত্তি রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। যখন আমরা মার্ক্সবাদী আলোচনা দেখি, তখন আমরা বলি যে সোসাইটিতে যে মোড অফ প্রোডাকশন রয়েছে, সেই আলোচনায় বেস এবং সুপারস্ট্রাকচারের কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে। এখানে বেস বলতে ইকোনমিকে বোঝানো হয়, সুপারস্ট্রাকচার বলতে ইকোনমি বাদে যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি সবগুলোই কিন্তু সুপারস্ট্রাকচার হিসেবে রয়েছে। সেক্ষেত্রে অর্থনৈতিক ভিত্তি হিসেবে রাষ্ট্রের চরিত্র নির্ধারণের বক্তব্য কিন্তু রয়েছে। রাষ্ট্র হলো শাসক শ্রেণীর আধিপত্য বজায় রাখার যন্ত্র, এটিও কিন্তু মার্ক্সবাদী আলোচনায় আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট হলো অন্তর্বর্তী পর্যায়। ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েট হচ্ছে কমিউনিজমের আলোচনায়, অর্থাৎ 5মতম যে সমাজ ব্যবস্থার কথা বলা রয়েছে, সেই সমাজ ব্যবস্থার একটি অন্তর্বর্তী পর্যায় হচ্ছে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট। এর বাংলা যদি আমরা বলি, তাহলে প্রোলেতারিয়েটের একনায়কতন্ত্রের বক্তব্য রাখা হয়েছে। অর্থাৎ পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যখন ধ্বংস হবে এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যখন অগ্রসর হবে সমাজ, তখন এই ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েট বা শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মার্ক্সবাদী আলোচনায় কিন্তু গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রয়েছে। শ্রেণী সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র বিলুপ্ত হবে, সে বক্তব্য কিন্তু আমরা 5ম পর্যায় বা 5ম সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আলোচনায় দেখতে পাই। সাম্যবাদী রাষ্ট্র বিলীন হবে বলে মার্ক্স ভবিষ্যৎবাণী করেছিলেন। একদম ঠিক, রাষ্ট্র উবে যায়। কখন উবে যায়? যখন কমিউনিজমের আলোচনা আমরা দেখব, সেই কমিউনিজমের 2টো ফেজ রয়েছে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1-এ বলা হচ্ছে সেই সমস্ত বুর্জোয়ারা থাকবে, সেই সমস্ত বুর্জোয়ারা ততক্ষণ পর্যন্ত স্টেটের আন্ডারে এক্সিস্ট করবে যতক্ষণ পর্যন্ত সেই সোসাইটি তার হায়েস্ট গুডসে না পৌঁছে যাচ্ছে। যখন মানুষ
প্রত্যেকের সমযোগী হয়ে যাবে, আদিম সাম্যবাদী সমাজের যে বৈশিষ্ট্য সেটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ফেজ 2তে এসে রাষ্ট্র বলে আর কোনো, স্টেট বলে আর কোনো বিষয় থাকবে না, আলটিমেটলি স্টেট উবে যাবে। যেমন আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় স্টেটের মতো কোনো ধারণা ছিল না, সেই জায়গাটা এখানে উল্লেখ করা হয়েছে। দাস ক্যাপিটাল 1867 সালে বইতে পুঁজি ও শ্রমের দ্বন্দ্ব বিশ্লেষণ করা হয়। শ্রেণী চেতনা, ক্লাস কনসাইসনেস শোষণের বিরোধিতার ভিত্তি বলে মার্ক্সবাদীরা মনে করেন। পুঁজিবাদ রাষ্ট্রকে ব্যবহার করে শ্রমিক শোষণ করে, অর্থাৎ পুঁজিবাদীরা রাষ্ট্রকে অ্যাজ আ ইনস্ট্রুমেন্ট হিসেবে ওই ওয়ার্কার শ্রেণীকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করে বলে মনে করা হয়। লেনিন বলছেন রাষ্ট্র হলো এক শ্রেণীর ওপর অপর শ্রেণীর আধিপত্য, এই বক্তব্য তিনি রেখেছেন। মার্ক্সীয় তত্ত্ব মতে ইতিহাস একটি শ্রেণী সংগ্রামের ধারাবাহিকতা, অর্থাৎ মার্ক্সবাদী আলোচনায় আমরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ বা শ্রেণী সংগ্রামের আলোচনা যদি দেখি, তাহলে সেখানে মানব জীবনের যে বিবর্তনের কথা বলা রয়েছে, ওই প্রিমিটিভ সোসাইটি, স্লেভ সোসাইটি, ফিউডিয়াল সোসাইটি, ক্যাপিটালিস্ট সোসাইটি, কমিউনিজমের আলোচনা, সেটি একটি ধারাবাহিকতার রূপ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই। আদিম সমাজে পারিবারিক সংহতি ছিল রাষ্ট্রের পূর্বাভাস, অর্থাৎ মানুষ যখন ইন্ডিভিজুয়াল থাকতে থাকতে কালেকটিভলি ফ্যামিলি ওরিয়েন্টেড হলো, তখন থেকেই রাষ্ট্র তৈরির একটা ভাবনা কিন্তু তৈরি হয়েছিল বলে মার্ক্সবাদীরা মনে করেন। উৎপাদনের পদ্ধতির পরিবর্তন শ্রেণীর জন্ম দেয়, অর্থাৎ উৎপাদন মোড অফ প্রোডাকশন যেটি রয়েছে, সেই মোড অফ প্রোডাকশনের আলোচনার প্রেক্ষিতেই কিন্তু শ্রেণীর জন্ম দেয় বলে মার্ক্সবাদীরা মনে করেন। রাজনৈতিক ও আইনি কাঠামো অর্থনৈতিক ভিত্তির প্রতিফলন বলে তারা মনে করেন। মার্ক্সীয় তত্ত্বে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের ভিত্তি গঠিত হয়। মানুষের চাহিদা ও উৎপাদন ক্ষমতা রাষ্ট্রের বিকাশে প্রভাব ফেলে বলেও তারা মনে করেন। শাসক শ্রেণী আইন তৈরি করেন নিজেদের পক্ষে বলে তারা মনে করেন। আধুনিক রাষ্ট্র পুঁজিপতি শোষণের রক্ষার মঞ্চ বলে মার্ক্সবাদী আলোচনা বিভিন্ন সময় উল্লেখ করে থাকে। রাষ্ট্র একটি অস্থায়ী ঐতিহাসিক গঠন যা শ্রেণী অবলুপ্তির পর বিলীন হবে বলেও তারা মনে করেন। আইন, ধর্ম, রাজনীতি সবই শাসক শ্রেণীর আধিপত্যের মাধ্যম বলে তারা মনে করেন। মার্ক্সীয় মতে রাষ্ট্র কখনোই নিরপেক্ষ নয়, এই বক্তব্য কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে মার্ক্সীয় আলোচনাতে রাষ্ট্র কখনোই নিরপেক্ষ নয় বলে উল্লেখ করা হচ্ছে। সমাজের শ্রেণীগত কাঠামো বদলালে রাষ্ট্র বদলায় বলে তারা উল্লেখ করেন। শ্রমিক শ্রেণী ক্ষমতা এলে রাষ্ট্রের চরিত্র পাল্টাবে বলেও তারা বিশ্বাস করেন। এই যে আমরা ডিক্টেটরশিপ প্রলেতারিয়েট দেখেছি, সেই বক্তব্য এখানে রয়েছে। রাষ্ট্র একটি সুপারস্ট্রাকচার যা ইকোনমিক বেসের দ্বারা নিয়ন্ত্রিত। এই যে আমরা বলেছি, এই যে বেস এবং সুপারস্ট্রাকচারের কথা বলেছি, সেই বেস এবং সুপারস্ট্রাকচারের আলোচনা যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে সুপারস্ট্রাকচারের ভেতরে রাষ্ট্র রয়েছে আর সেটা ইকোনমির দ্বারা পরিচালিত হয় বলে মার্ক্সবাদীরা মনে করেন। লেনিন স্টেট অ্যান্ড রেভলিউশন 1917-তে রাষ্ট্রের ভাঙন ও ভবিষ্যৎ ব্যাখ্যা করেন। হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম রাষ্ট্রের ভিত্তি বিশ্লেষণে ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট লাইন। শ্রেণী সংগ্রাম ছাড়া রাষ্ট্র বদলানো সম্ভব নয়, এটাই মার্ক্সের মত, এটাও ইম্পর্টেন্ট লাইন। অ্যালিয়েনেশন বা বিচ্ছিন্নতা রাষ্ট্র ব্যবস্থার এক পরিণতি, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শ্রমিক শ্রেণী বা ওয়ার্কার পার্সন যখন কাজে যায় তখন সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জায়গাটির উপর ভিত্তি করেই মার্ক্সীয় আলোচনায় রাষ্ট্র ব্যবস্থা প্রেক্ষিতটাকে কিন্তু উল্লেখ করা হচ্ছে বলে মার্ক্সবাদী আলোচনায় আমরা দেখতে পাবো। শ্রমিক শ্রেণীর ঐক্য রাষ্ট্রের পতনের সূচনা করে, ইম্পর্টেন্ট একটি লাইন। সমাজ বিপ্লব রাষ্ট্র বিনাশের উপায়, মার্ক্সিস্ট আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। রাষ্ট্র একটি শ্রেণীর শোষণকে বৈধতা দেয়, এটিও মার্ক্সবাদীরা মনে করেন। মার্ক্সবাদ রাষ্ট্রকে বর্জনযোগ্য বলেও মনে করেন এবং শ্রমিক শ্রেণীর বিজয়ে রাষ্ট্রের প্রয়োজন শেষ হবে বলে মার্ক্সবাদীরা আলোচনা করেন। এই হচ্ছে মার্ক্সবাদী আলোচনায় রাষ্ট্রীয় সম্পর্কিত ব্যাখ্যার কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার তুলে ধরা হলো। আশা করি এখান থেকে আমরা প্রশ্ন পেয়ে যেতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অন্যকে সাহায্য করো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক স্তরের যে সমস্ত ছাত্ররা রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছে এসএলএসটির, তাদের কাছে কিছুটা ধারণা সহজভাবে পৌঁছে দেওয়া। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।